আসসালামু আলাইকুম। ডিলাইট এমসিকিউ জব সলিউশন প্রোগ্রামের আজকের পঞ্চম জব সলিউশন কোশ্চেন সলভের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এখানে আলোচনা করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়কের 2013 সালের যে প্রশ্নটা, এটাতে টোটাল 100টা প্রশ্ন আছে। 100টা প্রশ্নই আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করবো ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি। প্রথম প্রশ্নে যাচ্ছি আমরা। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটা? এই চারটা অপশনের মধ্যে একমাত্র ঘ নম্বর অপশনে রয়েছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যই একমাত্র মধ্যযুগের নিদর্শন। আর সবগুলো চতুর্দশপদী কবিতা মাইকেল মধুসূদন দত্ত আধুনিক যুগে হয়েছে। চর্যাপদ এটা প্রাচীনকালে হয়েছে। ছোট গল্প এটাও আধুনিক যুগের সৃষ্টি। তো মঙ্গল কাব্যটা একমাত্র এই অপশনগুলোর মধ্যে মধ্যযুগের মধ্যযুগের সৃষ্টি হচ্ছে মঙ্গল কাব্যটাই। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। তামার বিষ অর্থ কি? তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। এই প্রশ্নটা আমরা আগের জব সলিউশন প্রশ্নতেও আমরা আলোচনা করেছি, মোটামুটি এটা রিপিটেড প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না, কোন কারকে কোন বিভক্তি? এখানে কোন কারকে কোন বিভক্তি বলতে বোঝানো হয়েছে এখানে এই পালীয় অংশটার নিচে দাগ হবে মেইনলি, যে স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না, মানে স্কুল থেকে পালিয়ে এটা বোঝানো হয়েছে। তাহলে স্কুল থেকে পালিয়ে মানে কোনো জায়গা থেকে যখন বোঝাবে, কোনো জায়গা থেকে চ্যুত বিচ্যুত বা বিরত থাকা, গৃহীত রক্ষিত এরকম যখন বোঝাবে কোনো একটা জায়গা থেকে, তখন সেটা অপাদান কারক হয়। আর যেহেতু শেষে এই উচ্চারণটা রয়েছে, এই জন্য এটা সপ্তমী বিভক্তি হবে, অপাদানে সপ্তমী। 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। বাংলা সাহিত্যে ছন্দের জাদুঘর বলে খ্যাত কে? ছন্দের জাদুঘর এই প্রশ্নটা আমরা আগে পড়েছি। ছন্দের জাদুঘর বলে খ্যাত হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, তাকে ছন্দের জাদুঘর বলা হয়। আর এর মধ্যে আরো মাইকেল মধুসূদন দত্তের কথা বলা আছে। ইনি বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম কবি, মানে প্রথম আধুনিক কবি বলা হয় তাকে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি বলা হয়, আপনারা জানেন। তারপরে শামসুর রহমান রয়েছে, এনাকে নাগরিক কবি বলা হয়। তো মোটামুটি 4টা সম্পর্কে আমরা জানলাম। 5 নম্বর প্রশ্নে বলা আছে বক্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? 4টা অপশন রয়েছে, ইতিহাস, কাব্য, উপন্যাস এবং রূপকথা। এই 4টার মধ্যে বক্তিয়ারের ঘোড়া আপনারা জানেন যে এটা আল মাহমুদ রচিত একটা কাব্যগ্রন্থ। তো অপশনগুলোর মধ্যে খ নম্বরে বলা আছে কাব্য, ডেফিনিট উত্তর এটা কাব্য। এটা মনে রাখবেন যে বক্তিয়ারের ঘোড়া কার লেখা? আল মাহমুদ সাহেবের লেখা, এটা মনে রাখবেন। 6 নম্বর প্রশ্নে রয়েছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? অব্যয়ীভাব সমাসের উদাহরণ বলতে এটাকে অব্যয়ীভাব কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। যে সমাসে সমাসসমান পদসমূহের পূর্বপদ অব্যয় হয়, পূর্বপদ যাদের অব্যয় হয় তাদেরকে বলা হয় অব্যয়ীভাব সমাস। তাহলে পূর্বপদ অব্যয় হয় এটা বলা আছে যে উপকূল, উপকূলে বলা আছে কুলের সমীপে যখন বলবো আমরা তখন সেটা হবে উপকূল। তো পূর্বপদে অব্যয় রয়েছে। উপকূল, উপনগরী এই টাইপের যতগুলা সমাস রয়েছে সবগুলোই কি হবে? অব্যয় পদ হবে, অব্যয়ীভাব সমাস হবে। 7 নম্বরে বলা আছে যা পূর্বে ছিল এখন নাই। এটাকে কি বলা আছে? সমাস মানে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ করলে আমরা এটা কি পাই? যা পূর্ব ছিল এখন নেই সেটাকে বলা হয় ভূতপূর্ব, মানে আগে ছিল এখন নেই, ভূতপূর্ব বোঝাচ্ছে। আর যা পূর্বে কখনো হয়নি এটা যদি বোঝায় তখন হবে অভূতপূর্ব। এখানে ক নম্বর অপশন আর গ নম্বর অপশনের মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে। যেটা পূর্ব ছিল এখন নাই, মানে আগে ছিল, মানে ভূতপূর্ব, মানে আগে ভূত, ভূত বলতে দেখা গেছে, সেটা কখন দেখা গেছে? পূর্বে দেখা গেছে। যখন এরকম বোঝাবে তখন ভূতপূর্ব হবে। আর যখন যেটা আগেও কখনো দেখা যায়নি, পূর্বেও কখনো দেখা যায়নি, তার মানে অভূত, মানে দেখা যায়নি, তখন হবে অভূতপূর্ব। এটা মনে রাখবেন। 8 নম্বরে বলা আছে কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস? এই অপশনগুলোর মধ্যে রজনী, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল আর রাজসিংহ। 4টা অপশনের মধ্যে রাজসিংহ হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, এটা মনে রাখবেন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা, এটা মনে রাখবেন। আর এর মধ্যে তার রাজসিংহ হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। আর এই যে রজনী, কৃষ্ণকান্তের উইল আর বিষবৃক্ষ, এখানে বিষবৃক্ষ অপশনে নাই। রজনী, কৃষ্ণকান্তের উইল আর বিষবৃক্ষ এইটা হচ্ছে সামাজিক উপন্যাস, এগুলো মনে রাখবেন। এটা মনে রাখা যায় কবির দিয়ে। কবির কতে কৃষ্ণকান্তের উইল, বতে বিষবৃক্ষ, রতে রজনী, এটাতে বোঝা যাচ্ছে সামাজিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস মনে রাখতে পারবেন কবির দিয়ে।
আর একটা অপশনে আছে আনন্দমঠ। আনন্দমঠ তার রাজনৈতিক উপন্যাস, রাজনীতি, তৎকালীন সমসাময়িক রাজনীতি নিয়ে যে উপন্যাসটা লিখেছেন সেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাস। 9 নম্বরে বলা আছে কে বাংলা ভাষার কবি নন। কে বাংলা ভাষার কবি নন, এর মধ্যে হচ্ছে জয়দেব। জয়দেব মেইনলি সংস্কৃত ভাষার কবি, তিনি বাংলা ভাষায় কবিতা লেখেননি। যে বৈষ্ণব সাহিত্য যখন রচিত হয় তো তখন জয়দেব সংস্কৃত ভাষায় তখন কিছু সাহিত্য রচনা করেছেন। আর বাদ বাকি যারা আছেন, জ্ঞানদাস ইনি বাংলা ভাষায় বৈষ্ণব সাহিত্য রচনা করেছেন। মুকুন্দধাম চক্রবর্তী ইনিও বাংলা ভাষায় রচনা করেছেন। চণ্ডীদাস ইনিও বাংলা ভাষায় বৈষ্ণব সাহিত্য রচনা করেছেন। মুকুন্দরাম চক্রবর্তী ইনিও বাংলা ভাষায় রচনা করেছেন চণ্ডীমঙ্গল। এর বাইরে 10 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। শ্রী চৈতন্যদেব কেন বিখ্যাত? শ্রী চৈতন্যদেব কেন বিখ্যাত? মধ্যযুগের একজন বিখ্যাত লোকের নাম বা বিখ্যাত জীবনীর নাম, সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব। তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক হিসেবে বিখ্যাত ছিলেন। বৈষ্ণব ধর্ম প্রচার করেই তিনি বাংলা সাহিত্যে মধ্যযুগে জায়গা নিয়েছিলেন। তার বাংলা সাহিত্যের মধ্যযুগে তার প্রভাবটা অপরিসীম। তার প্রভাবেই বাংলা সাহিত্যে পদাবলী সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে। তিনি কোনো রকম কোনো সাহিত্য রচনা করেননি, রচনা না করেই বাংলা সাহিত্যে তার নামে চৈতন্য যুগের সৃষ্টি হয়েছিল। 11 নম্বরে কি বলা আছে? আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কি কারণে খ্যাতিমান? এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলা সাহিত্যের প্রশ্ন এটা আসে তখনকার সময়ে। তিনি মেইনলি অনুবাদ যখন হয়েছিল বাংলা সাহিত্যে বা অনুবাদের তিনি ম্যাক্সিমাম পৃষ্ঠপোষকতা এই আলাউদ্দিন হোসেন শাহই করেছিলেন। তার মানে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্যই তিনি খ্যাত, আলাউদ্দিন হোসেন শাহ। তারপরে কার্তুজ কোন ভাষার শব্দ? এই অপশনগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, ফার্সি, জার্মান এবং চীনা। এই ফার্সিটা হয়তো বা ফরাসি লিখতে গিয়ে এখানে ফার্সি হয়ে গেছে, কিন্তু এই জন্য এখানে যে অপশনগুলো রয়েছে একটাও সঠিক উত্তর না, কারণ কার্তুজ একটা ফরাসি শব্দ, সেখানে আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি এটা একটা ফরাসি শব্দ, এটাই সঠিক উত্তর, এটা মনে রাখবেন। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, এই 4টা ফরাসি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। 13 নম্বরে বলা আছে পদ্মের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি পদ্মের সমার্থক শব্দ এই অপশনগুলোর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে অরবিন্দ। পদ্মের সমার্থক শব্দ হচ্ছে অরবিন্দ। এছাড়াও পদ্মের আরো সমার্থক শব্দ রয়েছে, সেগুলো কি রয়েছে, যেমন শতদল, উৎপল, নলিনী, তারপরে এই অরবিন্দ আছে পঙ্কজ, সরোজ, কমল, কুবলয়, কুমুদ, পুষ্কর, রাজীব, কোকনদ। মোটামুটি যে কয়টা বললাম কয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। ভিডিওটা আবার একটু সামনে আগায় দিয়ে এই কথাটা আবার 2-3 বার শুনবেন, তাহলে শুনলে মনে থাকবে ভালো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? পরের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? এই অপশনগুলোর মধ্যে ভিখারিণী তার প্রথম ছোট, এখানে বলা আছে প্রথম ছোট গল্প কোনটি। অপশনের মধ্যে এখানে সবগুলোই কিন্তু ছোট গল্প, কিন্তু তার প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী। এই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো ছোট গল্প রেখেছেন, এই জন্য তাকে ছোট গল্পের জনক বলা হয়। তার লেখা প্রথম ছোট গল্প ভিখারিণী, এবং শেষ ছোট গল্প যেটা সেটার নাম হচ্ছে ল্যাবরেটরি, এটা একটু মনে রাখবেন। শেষ ছোট গল্প সেটা হচ্ছে ল্যাবরেটরি। মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? এই অপশনগুলোর মধ্যে মাইকেল মধুসূদন দত্তের রচনা হচ্ছে ক্যাপটিভ লেডি, এটা মনে রাখবেন। ক্যাপটিভ লেডিটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ যেটা রয়েছে রাজমোহনস ওয়াইফ, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস, মানে প্রথম এই উপন্যাসটা লিখেছিলেন। তার উপন্যাসটা যে লেখা শুরু করলেন মোটামুটি এই রাজমোহনস ওয়াইফ দিয়ে তিনি লেখা শুরু করেছেন। আর ল্যাবরেটরি কিছুক্ষণ আগের প্রশ্নই বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি। ওকে, 16 নম্বর প্রশ্নে বলা আছে রাজবন্দির জবানবন্দি কি ধরনের রচনা? এটা প্রবন্ধ। রাজবন্দির জবানবন্দি কে লিখেছে এটা একটু বুঝতে হবে। রাজবন্দির জবানবন্দি লিখেছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে রাজবন্দির জবানবন্দি, এটা তার প্রবন্ধ জাতীয় রচনা, এটা মনে রাখবেন। তারপর 21শে ফেব্রুয়ারি কি ধরনের রচনা? এখানে অপশনগুলো রয়েছে দলিলপত্র, রচনাবলী, বায়ান্নর প্রবন্ধবলী, কবিতা সংকল। এই অপশনগুলোর মধ্যে আসলে সেইভাবে একটা হয় না, এটা কবিতা সংকলন না, এটা একটা সংকলন অবশ্যই, তবে এটা সাহিত্য সংকলন। 21শে মানে একটা সম্পাদনা, বা সম্পাদনাও যদি অপশনে থাকতো তাহলে সেটাকে রাইট আনসার হিসেবে দেয়া যেত।
তো এটা মনে রাখবেন যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে হাসান হাফিজুর রহমান সম্পাদিত একটা সাহিত্য সংকলন। তো অপশনের মধ্যে যদি সম্পাদনা গ্রন্থ থাকে অথবা সাহিত্য সংকলন থাকে তখনই সেটার রাইট আনসার দিতে পারবেন। এছাড়া কিন্তু 52 প্রবন্ধবলী যদি এটা আপনি চিন্তা করেন, এটাও কিন্তু এভাবে হবে না। এটাও কিন্তু এভাবে আনসার করা ঠিক হবে না, কবিতা সংকলনও ঠিক হবে না। তো এই অপশনগুলোর মধ্যে কোনোটাই যদি মানে যুক্তিযুক্ত কোনো অপশন না। সুতরাং এই টাইপের প্রশ্ন যদি থাকে আপনি চাইবেন যে যদি যুক্তিযুক্ত কোনো অ্যান্সার না দেখেন সেটা আপনারা অ্যান্সার না করেই চলে আসবেন, কারণ এটাতে নেগেটিভ মার্ক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওকে, 18 নম্বরে যাচ্ছি আমরা। বাংলাদেশের চেতনার প্রবাহ রীতির উপন্যাস কে লিখেছেন? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, চেতনার প্রবাহ রীতির উপন্যাস, এটা বলতে কি বোঝানো হয়েছে? যার উপন্যাসের মধ্যে কোনো একটা সমাজের নির্দিষ্ট দিককে ফোকাস করে লেখা হয়েছে সেটাকে মেইনলি চেতনার প্রবাহ রীতির উপন্যাস বলা হয়। এখানে নির্দিষ্ট দিক যেটা ফোকাস করে বলা হয়েছে, অপশনগুলোর মধ্যে রয়েছে জহির রায়হান, সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমান, কায়েস আহমেদ। চেতনার প্রবাহ রীতি নিয়ে এটা বিভিন্ন বইয়ে হয়তো বিভিন্ন জিনিস পেতে পারেন। চেতনার প্রবাহ রীতি কোনো জায়গায় হয়তো জহির রায়হানের কথা বলা থাকতে পারে, কোনো জায়গায় সৈয়দ ওয়ালিউল্লাহ কথা বলা থাকতে পারে। তো এখানে সৈয়দ ওয়ালিউল্লাহটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হবে। তার লেখা যেগুলো চাঁদের অমাবস্যা, লাল সালু, তারপর কাঁদো নদী কাঁদো, এই বিষয়গুলোতে মেইনলি কিন্তু মানে একটা নির্দিষ্ট দিক থেকে চেতনা জাগিয়েছে বাংলাদেশের, মানে বাংলাদেশের একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে তিনি যে রচনাগুলো লিখেছেন প্রত্যেকটা রচনাতেই কিন্তু চেতনার উদ্গীর ঘটেছে। তো সুতরাং চেতনার প্রভারীতির উপন্যাস যদি বলা হয় তাহলে অবশ্যই সেটা হবে সৈয়দ ওয়ালিউল্লাহ, জহির রায়হান নয়, এটা মনে রাখবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সলিউশন হয়তো বা জহির রায়হান এটা পেতে পারেন, কিন্তু এক্সাক্ট উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ। 19 নম্বরে বলা আছে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি? এই 5 নম্বর যে সলিউশন আমরা সলভ করছি তার মধ্যে কমসে কম 3টাতে এই পায়ের আওয়াজ পাওয়া যায় নিয়ে আমাদের কথা বলতে হয়েছে। তার মানে এই প্রশ্নটা দেখুন কতগুলো প্রশ্ন এসেছে। তো আলটিমেটলি এটা ডেফিনিট চয়েস, মানে এটা একটা ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবসময় মনে রাখতে হবে। এটা সৈয়দ শামসুল হক রচিত, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য, যেটা বাংলাদেশ কাব্যনাট্যের মূল বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো এই সৈয়দ শামসুল হকের কিন্তু আরো কাব্যনাট্য রয়েছে, সেটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন রয়েছে, আর একটা রয়েছে এখানে এখন। নুরুল দিনের সারা জীবনটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, এখানে এখনের চেয়ে নুরুল দিনের সারা জীবনটা গুরুত্বপূর্ণ। 20 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। 20 নম্বর প্রশ্নে বলা আছে পুঁথি সাহিত্যের আদি কবি কে? অর্থাৎ পুঁথি সাহিত্যের আদি বা প্রথম সার্থক কবি ছিলেন হচ্ছে ফকির গরিবুল্লাহ, শাহ গরিবুল্লাহ এখানে বলা আছে ফকির গরিবুল্লাহর পরিবর্তে। শাহ গরিবুল্লাহ অপশনে যেভাবে দেওয়া আছে এইভাবে আমরা লিখব, মানে এইভাবে, এটাই আমি যেহেতু কারেক্ট আনসার। তাহলে পুঁথি সাহিত্যের আদি কবি হলো শাহ বা ফকির গরিবুল্লাহ। তো তার আরো মানে তার যে রচনাগুলো পুঁথি সাহিত্য সেগুলো আমাদের জানা দরকার। তার রচনাগুলোর মধ্যে রয়েছে ইউসুফ জুলেখা, আমির হামজা, জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের পুঁথি। এই 5টা খুব গুরুত্বপূর্ণ, এটা পড়বেন। যা হচ্ছে ইউসুফ জুলেখা, আমির হামজা, জঙ্গনামা, সোনাভান এবং সত্যপীরের পুঁথি। এইগুলো হচ্ছে এই ফকির গরিবুল্লাহ বা শাহ গরিবুল্লাহর লেখা। 21 নম্বরে যাচ্ছি। তৃষ্ণার্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা ইজিলি আমরা বুঝতে পারবো যে তৃষ্ণা যোগ রত। তৃষ্ণার্ত এর সন্ধি বিচ্ছেদ। তৃষ্ণার্ত, শোকার্ত এগুলো একই টাইপেরই হয়। শোক যোগ রত সেটাও শোকার্ত হতো। 22 নম্বরে বলা আছে কেরি সাহেবের মুন্সি, এটা কার লেখা? কেরি সাহেবের মুন্সি, কেরি সাহেব সম্পর্কে কেরি সাহেবের মুন্সি কাকে বলা হচ্ছে? তো কার লেখা এই সম্পর্কে লিখেছে হচ্ছে প্রমথনাথ বিশি। প্রমথনাথ বিশি ইনি কেরি সাহেবের মুন্সি এই উপন্যাসটা লিখেছেন, এটা মনে রাখবেন। রামরাম বসুকে মেইনলি কেরি সাহেবের মুন্সি বলা হয়, কিন্তু ওই ব্যাপারটা কিন্তু আলাদা। রামরাম বসুকে বলা হচ্ছে কেরি সাহেবের মুন্সি, ওটা আলাদা বিষয়। কিন্তু কেরি সাহেবের মুন্সি এই কথাটা লিখেছেন হচ্ছে প্রমথনাথ বিশি। তো অপশনটার দিকে একটু খেয়াল রাখবেন, অপশন কখনো চেঞ্জ করে দিয়ে একটু কনফিউজ করে দিতে পারে কোনো কোনো কোশ্চেনে, সেটা সাবধানে একটু জানার চেষ্টা করবেন। 23 নম্বরে বলা আছে বন্দি শিবির থেকে এর বন্দিকে। বন্দি শিবির থেকে এর বন্দিকে, যেহেতু এই বন্দি শিবির থেকে এই লেখাটা লিখেছেন কে? লেখাটা লিখেছেন শামসুর রহমান, তার মানে অবশ্যই তার সম্পর্কেই লিখেছেন। এখানকার বন্দি বলতে তাকেই বোঝানো হয়েছে, শামসুর রহমানকেই বোঝানো হয়েছে। শামসুর রহমানের লেখাও আমরা মোটামুটি 3টা প্রশ্নেই আমরা সৈয়দ শামসুল হক বলেন
আর এই শামসুর রহমান বলেন। এই প্রত্যেকের সম্পর্কে আমরা মোটামুটি 3টে প্রশ্ন, এর আগে বিগত 3টে প্রশ্নই কিন্তু আমরা আলোচনা করেছি এর সম্পর্কে। তার মানে গুরুত্বপূর্ণ কেমন এটা বুঝতেই পারছেন। সৈয়দ শামসুল হকের লেখা আরো উপন্যাস রয়েছে, আরো কাব্যগ্রন্থ রয়েছে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র কররিতে, বিধ্বস্ত নীলিমা, উদ্ভট উটের পিঠে, চলছে স্বদেশ। এই নামীয় অনেক গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ রয়েছে, সবগুলোই পড়ে ফেলবেন। 24 নম্বরে বলা আছে মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? মধ্যযুগের মহিলা কবি ছিলেন চন্দ্রাবতী। তার বাবা যিনি ছিলেন তিনি দ্বিজবংশী দাস, এটা মনে রাখবেন। তার বাবা দ্বিজবংশী দাস, যিনি কিনা মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। মঙ্গল কাব্য বলতে এখন কোন মঙ্গল কাব্য? মঙ্গল কাব্য তো অনেকগুলো ছিল, তার মধ্যে মনসা মঙ্গল যেটা ছিল, মনসা মঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন, এটা মনে রাখবেন। বটতলার উপন্যাসের লেখককে এখানে বলা আছে রাজিয়া খান, তার অ্যান্সার। তো রাজিয়া খান বটতলার উপন্যাস লিখেছেন। তার আরো 2টা উপন্যাস গুরুত্বপূর্ণ রয়েছে, অনুকল্প, তারপরে চিত্রকাব্য। এই 2টা গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে তার। 26 নম্বর প্রশ্ন থেকে আমরা যাচ্ছি ইংলিশের প্রশ্নে। 12th নাইট এটা কার লেখা? আপনারা জানেন যে অলরেডি 12th নাইট উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত লেখা, তার একটা কমেডি এটা। তো এখানে অপশনের মধ্যে ক নম্বর অপশনই বলা আছে কমেডি, তো ডেফিনেটলি এটার আনসার কমেডি। 27 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য রাইট প্রিপোজিশন অফ দ্য সেন্টেন্স হি স্পেন্ট অল দ্য ডে ড্যাশ হিজ রুম। তাহলে এখানে এর মধ্যে বলছে যে সঠিক প্রিপোজিশনটা কোনটা হবে। এখানে বলা আছে যে হি স্পেন্ট অল দ্য ডে ড্যাশ হিজ রুম, মানে সেই সারাদিনই তার রুমের ভিতরে কাটাইলো। তাহলে রুমের ভিতরে যেহেতু আছে তার মানে অবশ্যই ইন হবে, রুমের ভিতরে থাকা অবস্থা বোঝাচ্ছে। তারপরে 28 নম্বর প্রশ্নে হুইচ ইজ দ্য রাইট স্পেলিং, এখানে বলা আছে কনাইশার। হ্যাঁ, তো এখানে এই স্পেলিংটা আপনারা লিখবেন। এর মানে কি বোঝায়? রসজ্ঞ ব্যক্তি, যার মধ্যে অনেক বেশি রসে টইটম্বুর ব্যক্তি যিনি, তাকে বলা হয় কনাইশার। এটা একটু লিখবেন খাতায়, লিখে তার স্পেলিংটা কারেক্ট হবে, এটা মনে রাখবেন ভালো করে। 29 নম্বরে বলা আছে এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার ইজ এ পোয়েট। এডমন্ড স্পেন্সার একজন ইংলিশ কবি। তার বিখ্যাত কবিতা যেটা রয়েছে এপিক পোয়েম বলা হয়, এপিক পোয়েম যেটা মহাকাব্য, সেটা দ্য ফেরি কুইন। ফেরি কুইন, ফেরি কুইন রানী এলিজাবেথকে নিয়ে তিনি ফেরি কুইনটা লিখেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, তার পরীক্ষাতে অনেকবার এসেছে, এটা পড়ে নেবেন। 30 নম্বরে বলা আছে দ্য অ্যান্টোনিম অফ সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টালের মানে আবেগপ্রবণ। সেন্টিমেন্টাল মানে কি? আবেগপ্রবণ। তো এর সেন্টিমেন্টালের আবেগ যদি আবেগপ্রবণ হয়, তার এর বিপরীত শব্দটা কি হবে? অ্যান্টোনিম বলছে আবেগপ্রবণ বলতে সে ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, এরকম বোঝায়। আর তার বিপরীত সাইনিক্যাল। সিনিক্যাল বা সাইনিক্যাল যেটাই বলেন না কেন, তার মানে সিনিক্যাল যে তিনি আত্মনিয়ন্ত্রণ করতে পারে, আত্মনিয়ন্ত্রণ অর্থে সিনিক্যাল এটা ব্যবহার করা হয়। তার মানে আবেগপ্রবণের বিপরীত আত্মনিয়ন্ত্রণ, যে আত্মনিয়ন্ত্রণ করতে পারে তার ব্যাপারে বলা হয়েছে। 31 নম্বরে কি বলা আছে? বিয়ল্ফ। বিয়ল্ফটা কি? তো আমরা জানি যে বিয়ল্ফটা আপনার অ্যাংলো স্যাক্সন যুগে, মানে একদম ইংলিশ সাহিত্যের প্রাচীন যুগ ছিল। ইংলিশ সাহিত্যের প্রাচীন যুগের একটা কবিতা বিয়ল্ফ। এইটা কবিতাটা কে লিখেছে আমরা তার নাম জানি না, এই জন্য অ্যানোনিমাস রাইটিং বলা হয় এটাকে। মানে কবিতাটা আসলে কে লিখেছেন নামটা জানা যায় না, এবং এটা অনেক বড় কাব্য, এই জন্য এটাকে এপিক পোয়েম বলা হচ্ছে বিয়ল্ফকে। তারপরে 32 নম্বরে বলা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখন এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা ফিল করতে বলেছে। এখন এখানে বলা আছে শি ড্যাশ দ্য ড্রিমস অফ হার প্যারেন্টস। সে তার বাবা মার স্বপ্ন অবশ্যই পূরণ করেছে, হবে এখানে। মানে অপশনগুলোর মধ্যে যেটা রয়েছে অবশ্যই এটা হবে ফুলফিল্ড। শি ফুলফিল্ড দ্য ড্রিমস অফ হার ফাদার, অফ হার প্যারেন্টস। ফুলফিল্ডে যেটা থাকবে, ফুলফিলের পাস্ট ফর্মটা এখানে ব্যবহার করতে হবে। 33 নম্বরে বলা আছে দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিপ। আমরা জানি কিছু কিছু ওয়ার্ড রয়েছে যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুইটা একই রকম হয়। যেমন শিপটা, এটা প্লুরাল হিসেবে শিপই হয়।
এই জন্য শিপের প্লুরাল ফর্মও শিপই হবে। 34 নম্বরে বলা আছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে দুইটা আছে, এখানে ব্রেড অ্যান্ড বাটার আলাদা আপনার মনে হতে পারে, দুইটা যেহেতু বলা আছে আমাদের অলরেডি আর বসাইতে হবে। যখন আপনার দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এম দ্বারা যখন যুক্ত থাকবে তখন আমরা একটা কথার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব। তার মানে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো এখানে একটা অর্থ বা একটা ভাবই যেহেতু প্রকাশ করে আমার ফেভারিট ব্রেকফাস্টের অর্থেই এটা ব্যবহার করা হচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার। এই জন্য ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, এটি তার সঠিক উত্তর। 35 নম্বরে বলা আছে হু ইজ অন ইজ দ্য রাইট স্পেলিং ম্যাগনানিমাস। এখানে স্পেলিংটা দেখলাম আগেরটাতে এসেছে, এটা এসেছে, মোটামুটি এটা মনে রাখবেন এগুলো। ম্যাগনানিমাস মানে হচ্ছে মহানুভব বা উদার। ম্যাগনানিমাস মানুষ বা ব্যক্তির অর্থে আমরা এটা ব্যবহার করি, উদার মানুষ বা মহানুভব মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করি। স্পেলিংটা অবশ্যই আপনারা দেখে নেবেন। 36 নম্বরে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? ডিপ্লোমা রয়েছে, এটাও নাউন। ডিপ্লোম্যাসি, এটা কূটনীতি, এটাও নাউন অর্থে ব্যবহার করা হয়। ডিপ্লোম্যাট, এটাও নাউন অর্থেই ব্যবহার করা হয়। তো একমাত্র অ্যাডজেক্টিভ হচ্ছে ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক অর্থে ব্যবহার করা হয়েছে। এ ফিশ আউট অফ ওয়াটার এর মানে কি? একটা মাছ যখন মানে পানির বাইরে নিয়ে আসবেন, সে লাফালাফি করে, ছটফট করে, তার মানে কি সে তার একদম স্বস্তিকর পরিবেশে থাকে না, সে কিন্তু একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে। এই জন্য এটা বলা হচ্ছে এ ফিশ আউট অফ ওয়াটার, মানে হচ্ছে ইন অ্যান আনইজি স্টেট, মানে অস্বস্তিকর অবস্থায় পড়েছে, এটা বোঝানো হয়েছে। 38 নম্বর বলা আছে আই ড্যাশ বা ড্যাশ বলেন বা ব্র্যাকেটের মধ্যে বলা আছে আই টু লিভ হিয়ার সিন্স 1988। এটাকে নতুন করে লিখতে বলছে, রিরাইট ভার্ব। হ্যাঁ, নতুন করে এটা লিখতে বলেছে। তার মানে এখানে আমরা সিন্স যখন ব্যবহার করি, বাক্যে যখন সিন্স থাকে তখন সাধারণত পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেখানে ব্যবহার করা হয়। যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হবে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝাবে একমাত্র ক নম্বর অপশনেই বলা আছে হ্যাভ বিন লিভিং। তার মানে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1988, এটাই অ্যান্সার। 39-এ বলা আছে দ্য ওয়ার্ড বোনাফাইড ইজ সিমিলার টু। বোনাফাইড মানে কি? এটা বুঝতে হবে। বোনাফাইড মানে আসল বা সত্য। তার মানে বোনাফাইডের সিনোনিমটা জানতে চেয়েছে। তার মানে অথেন্টিক। আপনি মানে অথেন্টিক পণ্য দিলেন, তার মানে হচ্ছে যে একটা আসল বা সত্য বা একদম রিয়েল পণ্যটা আপনি কাউকে প্রোভাইড করলেন, তার মানে বোনাফাইড তার সঠিক উত্তর হবে। বোনাফাইড বা অথেন্টিক দুইটা সিনোনিম। 40 নম্বরে বলা আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিফ্রড। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিফ্রডের সিনোনিমটা কি এটা বলেছে। তো ডিফ্রড মানে আগে জানতে হবে যে ডিফ্রড মানে হচ্ছে প্রতারণা। কারণ আমরা জানি ফ্রড বলতে প্রতারককে বোঝাই। ডিফ্রড যখন বলবে তখন বোঝাবেন এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ডিফ্রড মানে কারোর সাথে প্রতারণা করা। তাই প্রতারণার সিনোনিমটা হচ্ছে চিট করা। এখানে বলা আছে খ নম্বর অপশনে চিট, তো চিটটাই তার রাইট অ্যান্সার। 41 নম্বরে বলা আছে হু ইজ অন অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এগুলোর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? ফ্রিডম, স্বাধীনতা, এটা নাউন। বিউটিফাই, এটা ভার্ব হবে, মানে সুন্দর করা। অ্যাটেন্টিভলি, যখন অ্যাটেন্টিভলি এটা থাকবে তখন কোনো ভার্বের সাথে যখন এলআই যুক্ত হয় তখন ওটা অ্যাডভার্ব হয়েছে। অ্যাটেন্টিভলি, মনোযোগের সহিত কাজ করা। তো এই অপশনগুলোর মধ্যে একমাত্র চেয়ারফুল মানে আনন্দ ঘন বা আনন্দপূর্ণ একটা অবস্থা বোঝাচ্ছে, একটা স্টেট বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটাই অ্যাডজেক্টিভ হবে। 42 নম্বরে বলা আছে হু ইজ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ ভার্ব। এর মধ্যে পেনিট্রেট মানে ছিদ্র করা। তো পেনিট্রেট করা হচ্ছে, এটা হলো একটা ভার্ব, আর বাদ বাকি একটা ভার্ব না, এটা মনে রাখবেন। পেনিট্রেট মানে হচ্ছে প্রবেশ করা বা ছিদ্র করা, কোনো কিছুর মধ্যে প্রবেশ করা। 43-এ বলা আছে হু ইজ অন অফ দ্য হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভাইভাভসি। ভাইভা যে পরীক্ষাগুলো হয় তার মানে সেটা ওরালি পরীক্ষাটা হয়, মৌখিক পরীক্ষা হয়, এই জন্য এটা ওরালিটা রাইট আনসার হবে। তারপরে 44 নম্বর প্রশ্নে হোয়াট ইজ দ্য নাউন ওয়ার্ড অফ ওয়াস্ট। ওয়াস্টের নাউনটা কি? আমরা জানি ওয়াস্টটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। ওয়াস্টটা একসময় নাউন হিসেবে ব্যবহার করা হয়, তারপরে একসময় ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তার নাউনের যদি এটা হয়তো প্রশ্নকর্তা ওয়াস্টের ভার্ব মানে নাউন ফর্ম ওয়াস্টেজ, এটা মনে করি হয়তো উনি প্রশ্নটা করেছেন, কিন্তু
ওয়াস্টের নাউন ফর্ম কিন্তু ওয়াস্টও হয়, ওয়াস্ট দুই অর্থেই ব্যবহার করা যায়, তবে নাউন ফর্ম হিসেবে ওয়াস্টেজটা ম্যাক্সিমাম বইয়ে এটা দেখা যায়। তো কিন্তু এটা কিন্তু দুইটাই কিন্তু সঠিক, ওয়াস্টেজ কিন্তু আলাদাই একটা নাউন আছে, যে ওয়াস্টের যে নাউন ফর্ম হইতে হবে এমন না, ওয়াস্টের নাউন ফর্ম ওয়াস্টও হয়, ওয়াস্টেজও হয়। তো এরকম যখন দেখবেন, তো এটার ক্ষেত্রে আপনি প্রশ্নের অ্যান্সার করবেন কিনা এটা একটা কনফিউশনের ব্যাপার থাকে, কারণ প্রশ্নকর্তা আসলে কোনটা মনে করে উনি প্রশ্নটা করেছেন এটা বোঝা মুশকিল হবে। তো এটার ক্ষেত্রে দুইটাই কিন্তু সঠিক উত্তর, এটা জেনে রাখবেন, সঠিক তথ্যটা জেনে রাখবেন। এখন পরীক্ষাতে অ্যান্সার করার ক্ষেত্রে যখন দেখবেন যে দুইটাই অপশনে থাকবে, সেখানে একটু রিস্ক নিতে হবে আপনাকে যে কোনটা দাগাবেন, অথবা যদি আপনি কনফিউশনে থাকেন যে আপনি রিস্ক নেবেন না, তাহলে না দাগানোটাই সেটার জন্য শ্রেয় হবে। ওকে, তারপরে 45 নম্বরে যাচ্ছি আমরা। রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস। তো এখানে রাইডিংটা কি, যে ঘোড়ায় চড়ে সে একটা দূরবর্তী জায়গায় গেল। তো অবশ্যই ভার্বের সাথে এখানে আইএনজি হয়েছে, এখানে ভার্বের সাথে আইএনজি রয়েছে এখানে। তো ভার্বের সাথে আইএনজি যখন নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে গণ্য হয়। কারণ রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস মানে ঘোড়ায় চড়ে, মানে নাউন বা প্রোনাউনকে এটা বিশেষায়িত করেছে, সে ঘোড়ায় চড়ে একটা নির্দিষ্ট জায়গায় গিয়েছে, নাউন বা প্রোনাউনকে একটা এই ঘোড়ার একটা অবস্থা বোঝানো হয়েছে, চলন্ত, মানে ঘোড়ায় চড়ে একটা চলন্ত অবস্থা বোঝানো হয়েছে। তার মানে যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে ভার্ব প্লাস আইএনজি, তখন এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, 46 নম্বরে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। এগুলোর মধ্যে কোনটা আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না সেটাই কিন্তু আনকাউন্টেবল নাউন। কলম আপনি গণনা করতে পারবেন, শার্টও গণনা করতে পারবেন, বুকও গণনা করতে পারবেন, কিন্তু ফুড বা খাবার কিন্তু গণনা করা হয় না, এটা ফুড বা খাবার কিন্তু ওজন করা হয়, এটা মনে রাখবেন। তার মানে এটাই হচ্ছে একমাত্র আনকাউন্টেবল নাউন। 47 নম্বরে কি বলা আছে, হুইচ অন ইজ নট অ্যান ইনডিফিনিট প্রোনাউন। তো এগুলোর মধ্যে কোনটা ইনডিফিনিট প্রোনাউন না, এগুলোর মধ্যে কোনটা ইনডিফিনিট প্রোনাউন না এটা বলছে। তো অপশনের মধ্যে আছে ইনডিফিনিট বলতে বোঝাবে একটা, আমরা জানি যে ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেল যখন থাকে, আর্টিকেল জাতীয় কিছু একটা থাকবে, বা সেখানে থাকতে পারে কোনো একটা ডিটারমিনার, বা কোনো কিছু ফিক্সড করা বলবে। যেমন এখানে ওয়ান ডে, ওয়ান বলা আছে, একটা নির্দিষ্ট পরিমাণ বলা আছে, সাম ডে কিছু দিন, এনি ডে মানে যে কোনো দিন, মানে এগুলো সব কিন্তু অনির্দিষ্ট। ওয়ান ডে, সাম ডে, এনি ডে। আর টু ডে মানে আজ, এটা কিন্তু ফিক্সড, এটা একমাত্র এটা একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। টু ডে মানে আজ, না আজের অর্থে এটা ব্যবহার করা হয়েছে, তার মানে এটা কিন্তু ইনডিফিনিট প্রোনাউন না। তো এটাই তার সঠিক উত্তর। 48-এ বলা আছে হুইচ অন ইজ দ্য রাইট প্রিপোজিশন। এখানে কোন প্রিপোজিশনটা বলবে, দ্য হেলিকপ্টার ইজ হভারিং দ্য ট্রিস। তো একটা হেলিকপ্টার কিন্তু কি হয়, একটা গাছের উপর দিয়েই তো যায়, তার মানে অবশ্যই সেটা ওভার হবে, এটা মনে রাখতে হবে। হেলিকপ্টার যখন মানে কোনো কিছুর উপর দিয়ে যাবে চলমান অবস্থায়, তখন এর অর্থে এটা ওভার ব্যবহার করা হবে। 49 নম্বর প্রশ্ন, জন কিটস ইজ এ পোয়েট। জন কিটস কিন্তু একজন পোয়েট, ইনি একজন রোমান্টিক পোয়েট, ইংলিশ রোমান্টিক পোয়েট জন কিটস। 50 নম্বর প্রশ্ন আমরা যাচ্ছি, হাফ সেঞ্চুরি। হ্যামলেট ওয়াজ রিটেন বাই। হ্যামলেটটা কে লিখেছে? শেক্সপিয়ার সম্পর্কে প্রশ্ন প্রতিটা জব সলিউশনেই আমরা দেখি, মোটামুটি সব প্রশ্নেই হ্যামলেট মানে শেক্সপিয়ার সম্পর্কে প্রশ্ন আসি। তো হ্যামলেটটা হচ্ছে শেক্সপিয়ার একজন বিখ্যাত ট্র্যাজেডি, শেক্সপিয়ারের একটা বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট। 51 নম্বরে বলা আছে শাইলা ফিনিশড ড্যাশ হোমওয়ার্ক। শূন্যস্থানে কোন শব্দ দ্বারা পূরণ হবে? শাইলা ফিনিশড ড্যাশ হোমওয়ার্ক, এখানে আবার এটা বলা আছে, তার মানে শাইলা লেখা শেষ করেছে, মানে শাইলা ফিনিশড রাইটিং হোমওয়ার্ক। তো শাইলা হচ্ছে বাড়ির কাজ মানে লিখে শেষ করেছে, ফিনিশ করেছে। শাইলা ফিনিশড হোমওয়ার্ক, এটার অর্থে এটা ব্যবহার করা হয়েছে। ওকে, 52 নম্বরে যাচ্ছি আমরা। 52 নম্বরে আমাদের শুরু হচ্ছে ম্যাথ দিয়ে। তো এখানে কি বলা আছে আমরা দেখি, যে কোন ত্রিভুজের অনুপাত নিম্নের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। তো এগুলোর মধ্যে একমাত্র 3, 4, 5 হলে এটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। আমরা তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র যদি আমরা চিন্তা করি, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গটা হয় অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। এর মধ্যে অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড় বাহু হয়,
আমরা জানি 5 এর উপরে স্কয়ার করলে আমরা পাই 25, আর এখানে 3 আর 4 এর উপরে যদি স্কয়ার করি, 3 এর উপরে স্কয়ার করলে 9, 4 এর উপরে স্কয়ার করলে হয় 16, এই দুটো যোগ করলে হয় 25, এটা একমাত্র এটার উপরে স্কয়ার করলে হয় 25। তার মানে এটা কিন্তু আমাদের পিথাগোরাসের সূত্রের মধ্যে পড়ে, অবশ্যই এটা হবে সঠিক উত্তর। 53 নম্বরে বলা আছে x গ্রেটার দেন y। এই প্রশ্নটা আমরা আগের কোনো একটা প্রশ্নে এটা বুঝিয়েছি। x গ্রেটার দেন y, এখানে দেখা যাচ্ছে যে y এর চেয়ে x টা বড়, আবার জেডটা আবার শূন্যের চেয়ে ছোট। শূন্যের চেয়ে ছোট মানে সেটা নেগেটিভ মার্ক হবে। এখন এটা মনে রাখবেন, কোনো ধনী ব্যক্তি যদি নেগেটিভ মার্কের সাথে যুক্ত হয় সে বেশি গরিব হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে x এর মানটাও y এর চেয়ে বড়। এখন যদি x এর সাথে জেডটা গুণন করা হয়, তাহলে x এর সাথে z গুণন করলে এই x আর z গুণন করলেন মানে এটা মানে গরিব হবে বেশি, আর yটা কিন্তু y এর সাথে z গুণন করলে গরিব কম হবে। এইটাই। তার মানে এই টাইপের যেটা আমরা দেখতে পাচ্ছি এক মানে ঘ নম্বরে দেখতে পাচ্ছি গুণন অবস্থায় রয়েছে। যেহেতু শূন্যের মান মানে z এর মান যখন শূন্যের চেয়ে ছোট হয়, মাইনাস মানে যখন যাবে তখন দেখবেন যে মাইনাস দিয়ে যখন গুণন হবে তখন বড় সংখ্যাটাই ছোট হয়ে যাবে। এটা ঘ নম্বরের ক্ষেত্রে তাই হয়েছে, এটাই আপনাকে মনে রাখতে হবে, এটাই রুলস। 54 নম্বরে বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1 দিয়ে 4টা শূন্য হয়, 10,000 হবে। তাহলে 10,000 হলে 10,000 এর মধ্যে থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,999 হয়, 4টা 9। তার মানে 10,000 থেকে 9,999 বিয়োগ করলে কত পাই আমরা? অবশ্যই 1 পাই, এটাই आंसर। তারপরে 55 নম্বরে বলা আছে 4x + 2y = 20। এই সমীকরণের কয়টা সমাধান রয়েছে? এটা একটু মনে রাখার বিষয়। যখন সমীকরণের মধ্যে চলক দুইটা থাকবে x এবং y, একটা সমীকরণ থাকবে এবং চলক যখন দুইটা থাকবে তখন এর অসংখ্য সমীকরণ অসংখ্য সমাধান আপনি পাবেন। এটা বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন মান বসায় কিন্তু x এর বিভিন্ন মান y এর বিভিন্ন মান বসায় কিন্তু 20 পাওয়া সম্ভব, এবং অসংখ্য মান এখানে বসাইতে পারবেন। উপরের মানগুলো বসাইতে পারবেন, নেগেটিভ মান বসাইতে পারবেন, বা পজিটিভ মানও অনেকগুলো বসাইতে পারবেন, নেগেটিভ মানও অসংখ্য বসাইতে পারবেন, একটা পজিটিভ একটা নেগেটিভ মানও বসায় 20 বানাইতে পারবেন। তো যখন দুইটা সমীকরণ থাকবে তখন কিন্তু সমাধান একটা হবে, ফিক্সড হবে, x এবং y এর মান তখন একটা হয়। এটা একটু ট্রিকি মনে রাখবেন। যখন দুইটা সমীকরণ বলা থাকবে তখন সমাধান হবে একটা, আর যখন একটা সমীকরণ থাকবে এবং দুইটা চলক দেওয়া থাকবে x এবং y দুইটা আলাদা চলক, তখন তার কিন্তু সমাধানটা হবে অসীম সংখ্যক। এটা মনে রাখবেন, প্রায় পরীক্ষাতে আসে এই টাইপের প্রশ্ন, তখন কিন্তু কনফিউজড হয়ে যায়, এটা আমি জানি। 56 নম্বরে আছে কোন সংখ্যা বর্গমূলের সাথে কি বলা আছে, কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে? কোন সংখ্যার হবে, এখানে সংখ্যাটা আছে, এখানে হবে সংখ্যার। কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে? এখানে আপনারা ডেফিনেটলি আনসারটা করতে পারবেন অপশনগুলো দেখি। যে 16 আমরা জানি বর্গমূল হলো 5, 5 এর সাথে 10 যোগ করলে 16 আমরা বর্গমূল জানি হচ্ছে 4, 4 এর সাথে 10 যোগ করলে হয় 14, তাহলে 14 মানে ডেফিনেটলি 4 এর বর্গ হয় না। 25 মানে হলো 25 এর বর্গমূল 5, 5 এর সাথে 10 যোগ করলে হয় 15, ডেফিনেটলি এটাও কারো বর্গ 4 এর বর্গ হয় না। 36 এর আমরা জানি বর্গমূল হলো 6, 6 এর সাথে আমরা 10 যোগ করলে আমরা 16 পাই, অবশ্যই ডেফিনেটলি 4 এর বর্গ বা স্কয়ার হচ্ছে 36, 16। তার মানে সেই হিসেবে কিন্তু অ্যান্সারটা কি হচ্ছে, 36ই হচ্ছে। এটা ক্যালকুলেশনটা এটা মুখেই করা যায়, এইভাবেই করবেন। 57 নম্বরে বলা আছে একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, অর্ধেক মানে অর্ধেক রয়েছে মাটির নিচে আর 1/3 রয়েছে পানির মধ্যে। বুঝতে হবে একদম সর্বনিম্ন অর্ধেক যেটা বাঁশের ফুল, যদি ফুল মিটারের অর্ধেকই রয়েছে মাটির নিচে আর 1/3 রয়েছে পানির উপরে, আর পানির মধ্যে রয়েছে, আর 2 মিটার রয়েছে পানির উপরে, যেটা পানির উপর থেকে দেখা যায়। তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত? তো বাঁশটির দৈর্ঘ্য x মিটার ধরা হয়েছে, মাটির নিচে এবং পানির মধ্যে রয়েছে কি, যেহেতু x টোটালটা ধরা হয়েছে, x+2 মানে অর্ধেক রয়েছে মাটির নিচে আর পানির মধ্যে রয়েছে x+3, মানে টোটাল অংশ মানে পানির মধ্যে এবং মাটির মধ্যে রয়েছে টোটাল হলে 5/6 অংশ। এখন পানির উপরে যেহেতু রয়েছে, পানির উপরে কত অংশ থাকলো? পানির উপরে থাকলো যেহেতু x মিটার থেকে এটা যদি আমরা বাদ দিই তার মানে এটা হবে x/6, তার মানে পানির উপরে রয়েছে x/6 অংশ। এখন যেহেতু বলেই দিয়েছে x/6 অংশ পানির উপরে রয়েছে এবং সেই অংশের পরিমাণ হচ্ছে কয় মিটার? 2 মিটার বলা আছে, তার মানে x/6 অংশ সমান 2 মিটার, তার মানে x সমান হচ্ছে 12 মিটার। এই 12 মিটারই সঠিক উত্তর।
এখানে দেয়া আছে, আপনার সমাধান করে দেয়া আছে, সমাধানটা পজ করে রেখে আপনারা দেখতে পারেন, দেখে ম্যাথটা সলভ করতে পারেন। তারপর 58 নম্বরের প্রশ্ন আমরা যাচ্ছি, যে টাকায় 3টি জিনিস ক্রয় করে টাকায় 2টি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এটা মনে রাখবেন, কত লাভ হবে এটা বলছে। তো এখানে অপশনগুলোর ক্ষেত্রে শর্টকাট ওয়ে আছে, সেটা হলো যে টাকায় 3টে জিনিস আপনি ক্রয় করেছেন, 3টে জিনিস মানে এটা বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই ছোট সংখ্যা গুণন 100। এটা যদি মনে রাখেন, এই যে বড় সংখ্যা হলো 3 বাই ছোট সংখ্যা হলো 2, এটা সরি মাইনাস ছোট সংখ্যা 2 আর ডিভাইডেড বাই হলো ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই ছোট সংখ্যা 2 ইনটু দিয়ে 100 দিতে হবে, যেটা শতকরা বলা আছে। এখানে 100 আপনাকে দিতে হবে, এটা সমান হবে 50%। তারপরে 59 নম্বরে বলা আছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এর মূলদ সংখ্যা এই অপশনগুলোর মধ্যে আমরা জানি যে ক নম্বর অপশনটাতে যদি আমরা যে সলভ করি, সলভ করলে এটা আমরা পাই হলো 2। আমরা জানি 2 একদম প্লেন মূলদ সংখ্যা। তারপর অপশনগুলোর মধ্যে √2 তো অমূলদ সংখ্যা, এগুলো আমরা জানি। গ এবং ঘ এগুলো অমূলদ সংখ্যা। 60 নম্বরে বলা আছে ইন্টিগ্রেশনের ম্যাথ দিয়েছে। এখানে ইন্টিগ্রেশনের ম্যাথ সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু এই পরীক্ষায় দিয়েছে। এখানে x ইন্টিগ্রেশন দিয়ে x পাওয়ার 1 dx, এটা সাধারণত ইন্টারমিডিয়েটের ম্যাথ, সেখান থেকে এটা দিয়েছে। এই ম্যাথগুলো সাধারণত পরীক্ষাতে আসে না, কিন্তু এই ম্যাথটা এখানে দিয়ে ফেলেছে। তো ইন্টিগ্রেশনের সিস্টেমটা হলো, এর যখন পাওয়ার হিসেবে থাকবে আমরা জানি 1/x হিসেবে লেখা যায়, এখানে 1/x হিসেবে আছে। আর 1/x এটাকে ইন্টিগ্রেশন করলে পাই আমরা ln x, এটা সূত্রের মধ্যেই রয়েছে, এটা আলাদা কোনো কারিশমা না, এটা কই থেকে আসলো এটা মনে করার কোনো কারণ নেই, এটা সূত্রেরই একটা অংশ। ln x সমান হচ্ছে 1/x ইন্টিগ্রেশন করলে পাই, তার মানে এটার অ্যান্সার হবে ln x। 61 নম্বরে যাচ্ছি আমরা, a সমান 45 ডিগ্রি হলে 1 মাইনাস tan স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার সমান কত। এখানে এই এর জায়গায় শুধু 45 ডিগ্রিটা আপনারা লিখে দিবেন, তাই হয়ে যাবে। এখন এখানে দেখেন সলিউশন এটা করে দেওয়া আছে জায়গায় জায়গাতে, tan 90 ডিগ্রি এটা হচ্ছে tan স্কয়ার, 1 এর উপরে tan 45 ডিগ্রি মানে 1 এর উপরে যদি স্কয়ার করেন তাহলে 1ই হবে, আলাদা কোনো মান চেঞ্জ হয় না। এই জন্য এটা ক্যালকুলেশন করলে যে মানটা হচ্ছে সেটা হচ্ছে 0। 62 নম্বরে যাচ্ছি, নিচের কোনটি সঠিক। অপশনগুলোর মধ্যে এখানে দেখেন সবগুলো স্কয়ার করে দিয়ে 1 যোগ করা আছে, যেটা স্কয়ার করে দিয়ে 1 যোগ করা সেটাই কিন্তু কিউব করে দিয়ে 1 যোগ করা। এখানে কিউব দেওয়া আছে, 3 এর উপর কিউব করলে আমরা জানি 27 হয়, 27 এর সাথে 1 যোগ করলে 28 হয়। তো এটা আপনাকে মনে রাখতে হবে, মানে এটা তো আপনার মুখে মুখে অপশনগুলোতেই দেওয়া আছে, মুখে মুখে হিসাব করলে আপনার সঠিক উত্তর পেয়ে যাচ্ছে। 63 নম্বরে বলা আছে এবং এটা সমাধানও করে দেওয়া আছে, log 2 পাওয়ার 5 এর মান হচ্ছে পাওয়ার হলো 400। 400 হলে এর মানটা কত, মানে এখানে এর মান বলতে বোঝানো হয়েছে x এর মান কত আসবে। তো আমরা জানি x এর মান এটার ক্ষেত্রে এখান থেকে x এর মানটা আসবে, x এর পাওয়ার যখন জিজ্ঞেস করবে তখন হবে এই যে 2 পাওয়ার 5 এর উপরে x দিয়ে সমান 400 দিতে হবে। তাহলে 2 পাওয়ার 5 এর উপরে x দিয়ে 400 দিয়ে 400 কে যদি আমরা ভাগ করি মানে লসাগু করি, তাহলে আমরা পাই হলো 2 পাওয়ার 4 মানে 16 পাচ্ছি এখানে, আর 32 পাচ্ছি। আর 25 পাচ্ছি, সরি 32 বলে ফেলেছি। 400 কে যদি আমরা ভাগ করি আমরা পাই হলো মানে উৎপাদক করলে আমরা পাই হলো 16 এবং 25। তাহলে 16 হচ্ছে 2 পাওয়ার 4 করলে 16 হয়, আর 25 মানে আমরা জানি 5 এর উপর স্কয়ার করলে হয় 25। যেহেতু আমরা পাওয়ার আমরা সেম করব, মানে এখানে পাওয়ারটা 4 করলে তাহলে √5 দিতে হবে। এখানে যে 5 এর উপরে নরমালি 2 দিয়ে দিলেই আপনার 25 হয়ে যাচ্ছে, যেহেতু আপনি ওখানে পাওয়ারটা 2 এর জায়গায় 4 করবেন, তার মানে এটাকে নরমাল না রেখে এটা রুট করে দিবেন। রুট মানেই হলো এক জায়গায় রুট দিলে আপনি অতিরিক্ত স্কয়ার করতে পারেন। তাহলে পাওয়ার সমান হয়ে গেল, এখানে বেজও সমান হয়ে গেল, 2√5 হয়ে গেল। 2√5 এর পাওয়ার হলো x, 2√5 এর পাওয়ার হলো 4, তাহলে x সমান হলো 4, এটাই হলো তার রাইট অ্যান্সার। 64 নম্বর প্রশ্নে বলা আছে মূল বিন্দু ও এবং p এর মানটা, p সমান হলো xy হলে ও p এর মানটা কত। তো এখানে কিন্তু সরল রেখার একটা ম্যাথটা দিয়েছে, এটাও ইন্টারমিডিয়েট থেকে সরাসরি এই প্রশ্নটা করেছে। তো সরল রেখার ম্যাথের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেই
ওপি মানে হচ্ছে ওপির দূরত্ব, মূল বিন্দু ও বলতে বোঝানো হয়েছে হচ্ছে 0, মূল বিন্দু মানে 0 আর 0। আর এক্স ওয়াই পি বিন্দুর কথা বলেছে, এটা মনে রাখবেন যে পি থেকে মানে ও বিন্দুটা বিয়োগ করা হয়েছে, সূত্র যেটা আর কি, যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, মানে এটা অবশ্যই ওপি সমান আগে রুট দিতে হবে, সূত্র যেটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এটা হয়। তো এটা যদি হয়, আমরা জানি 0 থাকলে কোনো দাম হচ্ছে না, তার মানে এটা ক্যালকুলেশন করলে এটাই হবে। 65 নম্বর প্রশ্নে বলা আছে fx সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 হলে নিম্নের কোনটি সঠিক। এখানে বলে দেয়া আছে এটা টোটাল সম্পর্কে, যে এখানে x যেহেতু দেয়াই আছে দেখেন, তার মানে x এর মান যদি দেয়াই থাকে, এটা টোটাল মানটা দেয়াই আছে এখানে, এই যে fx সমানের মান তো এটাই, তার মানে এটা ক নম্বর কখনো সঠিক হবে না, কারণ fx এই পাশে একটা মান এই একটা মান, তার মানে এটা কখনো সঠিক হবে না। এখন দেখতে হবে এখানে 1 এর মান দেয়া আছে, 1 এর মান বসায়া একটা এখানে দিল হচ্ছে -1, এটা 0, তার মানে দুইটার মধ্যে একটা যে কোনো একটা হওয়ার চান্স রয়েছে। আপনারা 1 এর মান বসায় দেখবেন যে আসলে এটা হচ্ছে কিনা, আর যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই এটা f সমান -1 বসাইতে হবে। -1 বসাই দেখা গেল যে এখানের মান আসলে হচ্ছে হাফ, যে f -1 সমান হচ্ছে হাফ, -1/2 আমরা পেয়ে যাচ্ছি। তার মানে ডেফিনেটলি এখানে যখন -1টা বসাবো আমরা, এই যে প্রত্যেকটা জায়গায় -1 বসাইছি x এর জায়গাটাতে, ক্যালকুলেশন করে আমরা কিন্তু -1/2ই এখানে পাচ্ছি। তো এখানে দেয়া আছে, এটাই হচ্ছে তার রাইট আনসার। 66 নম্বর প্রশ্ন কিন্তু করে দেওয়া নেই, এটা কিন্তু খুবই ইজি দেওয়া আছে, যে প্লাস অর্থ বিয়োগ, এখানে মাইনাস দেওয়া লাগবে, এটা ভাগের জায়গায় বলছে ভাগ অর্থ যোগ, এখানে ভাগের জায়গায় যোগ দিতে হবে, এখানে গুণনের জায়গায় গুণন মানে ভাগ, গুণনের জায়গায় আপনাকে ভাগ চিহ্ন দিতে হবে, দিয়ে আপনাকে সরি এখানে বিয়োগ রয়েছে, এখান থেকে শুরু, এটা শুরু এখান থেকে যেহেতু, তার মানে সরি এটা সব মার্কিং হয়ে গেল, যাই হোক যেহেতু এখান থেকে শুরু, মাইনাসের জায়গায় হবে আপনার গুণন, মানে এই জায়গাগুলোতে সাইন চেঞ্জ করে দিয়ে আপনি ক্যালকুলেশন করবেন, করলেই আপনার মান আসবে কত, 21। এই 21টাই হলো তার সঠিক উত্তর, আলাদা করে এখানে করে দেওয়া নেই। ভিডিওটা পজ করে খাতাটা আপনার খাতাটা সামনেই রাখবেন যখন সব সলিউশন করবেন, তখন কিছু কিছু জিনিস হচ্ছে যেমন স্পেলিংগুলো খাতায় লিখতে হবে, তারপরে ম্যাথগুলো একটু নিজের মতো করে দেখতে হবে, অবশ্যই পজ করে এটা করে ফেলবেন। 67 নম্বরে বলা আছে ফ্রিডম শব্দটির সবগুলো বর্ণ একত্র নিয়ে কত প্রকারে সাজানো যাবে। এখানে সাজানো যাবে এর কথা বলেছে, তার মানে এখানে যে জিনিসটা করতে হবে, ফ্রিডমের মধ্যে কতগুলো শব্দ রয়েছে, অক্ষর রয়েছে, দেখেন 1 2 3 4 5 6 7, তার মানে 7টা রয়েছে, মানে 7 ফ্যাক্টোরিয়াল, এই 7 ফ্যাক্টোরিয়াল আছে এটাতে এটাতে এটাতে। এখন দেখতে হবে রিপিট কয়টা আছে, রিপিট একমাত্র আছে ডাবলই, মানে দুইটা জিনিস রিপিট রয়েছে, এই জন্য 7 ফ্যাক্টোরিয়াল বা ভাগ রিপিট। এখন একই ওয়ার্ড যদি রিপিট থাকে, রিপিট যদি 2বার থাকে 3বার থাকে 4বার থাকে, যে কয়বার রিপিট থাকবে একটা ওয়ার্ড আমি সেইবারই সেই কয়টা লিখবো, 2 ফ্যাক্টোরিয়াল এই জন্য লেখা লাগছে এখানে। যদি দেখতাম এখানে দুইটা লেটার রিপিট রয়েছে, ই রিপিট রয়েছে বা ও রিপিট রয়েছে, ইও 2বার রিপিট রয়েছে, ও 2বার রিপিট রয়েছে, তখন আমি কিন্তু নিচে লিখতাম যে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করে লিখতাম। তো এটা এখানকার জন্য সঠিক উত্তর। 68 নম্বরে যাচ্ছে, এখান থেকে বিজ্ঞান পাঠ শুরু। কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা কতটি। এখানে বলা আছে অপশনে পরীক্ষায় যেটা এসেছিল 19টি, তো বর্তমানে কিন্তু সব মিলায় হচ্ছে 20টা রয়েছে কৃত্রিম উপায়ে বা পরীক্ষাগারে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা হলো 20টা। মানে অপশনে 19 থাকলে 19 দিবেন, 20 থাকলে 20 দিবেন, আর 19 20 দুইটা থাকলে অবশ্যই আপনাকে 20 দিতে হবে, এটা মনে রাখবেন। 69 নম্বরে বলা আছে পৃথিবীর কেন্দ্রে জির মান কত। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান সবসময় 0 হয়, এজন্য 0 মিটার পার সেকেন্ড বলা আছে। আমাদের শরীরের কোন স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমরা জানি রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো রয়েছে টোটাল 13টা ফ্যাক্টর, তার মধ্যে 4টা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা ফ্যাক্টরের মধ্যে খ নম্বর অপশনে বলা আছে ফাইব্রিনোজেন, তো ফাইব্রিনোজেন ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। আরও যেগুলো রয়েছে যেমন ফাইব্রিনোজেন রয়েছে, প্রথম বিন রয়েছে,
তারপর ক্যালসিয়াম আয়ন রয়েছে, এগুলো কিন্তু রক্ত জমাট বাঁধতে আমাদের সাহায্য করে। তার মধ্যে রক্তের মেইন উপাদানের মধ্যে রয়েছে অনুচক্রিকা। অনুচক্রিকা মেইনলি কাজ করে রক্তের জমাট বাঁধতেই মেইনলি ওরা কাজ করে। 71 নম্বরে বলা আছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। মনে রাখবেন এটা, যে মানচিত্র খচিত প্রথম যে জাতীয় পতাকা ছিল সেটার হচ্ছে ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস, আর পরবর্তীতে যখন মানচিত্রবিহীন পতাকা ডিজাইন করা হলো সেটার হচ্ছে কামরুল হাসান। তারপর আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি এটা আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস, মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগে। বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য নয়? এগুলোর মধ্যে ওপেকের সদস্য নয় বাংলাদেশ, আর বাদ বাকি সবগুলোরই সদস্য। IMF এর সদস্য হয়েছে 72 সালে, ILO-র সদস্য 72 সালে হয়েছে বাংলাদেশ, OIC-র সদস্য হয়েছে 1974 সালে। বাংলাদেশ ইসলামী অর্গানাইজেশনগুলোর সদস্য হয়েছে ম্যাক্সিমাম গুলোতেই 1974 সালে, এটা মনে রাখবেন। 74 নম্বরে বলা আছে কি সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? এগুলোর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ রয়েছে প্রকৃতিতে প্রাপ্ত, সেটা হচ্ছে হীরা। হীরা হলো সবচেয়ে শক্ত পদার্থ, যে হীরা ছাড়া আর কোনোটা দিয়ে কাটা যায় না। 75 নম্বরে বলা আছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান, এবং দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় হচ্ছে ভারত, এটা মনে রাখতে হবে। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি? পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় সাধারণত 4.5 গুণ বেশি হয়। কারণ পানিতে শব্দের বেগ হয় 1450 মিটার পার সেকেন্ড, আর আমরা জানি বায়ুতে শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড। তো এটাকে একটু তুলনা করলে আমরা 4.5 গুণের মতোই পাই। হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় পদার্থ, এটা মনে রাখবেন। 4% হিম আর 96% গ্লোবিন নিয়েই মোটামুটি এই সরল গ্লোবিন, মানে হিম এবং গ্লোবিন দুইটাই সরল প্রোটিন, সরল প্রোটিনের সমন্বয়েই হিমোগ্লোবিনটা গঠিত হয়, তখন এটা হচ্ছে কমপ্লিকেটেড প্রোটিন তৈরি হয় হিমোগ্লোবিনটা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? চরমপত্র পাঠ করতেন হচ্ছে MR আক্তার মুকুল। ইনি চরমপত্রের পরিচালক ছিলেন, লেখক ছিলেন এবং কথক ছিলেন। এটা মনে রাখবেন। 79 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। ঐতিহাসিক 6 দফা দাবি প্রণীত হয়েছিল কত সালে? 1966 সালে। 6 দফা 1966 সালে, এটা মনে রাখবেন। এবং 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি মাসটা নিয়েও কিন্তু পরীক্ষাতে আসছিল এক BCS-এ, 38তম BCS-এ মনে হয় আসছিল এই প্রশ্নটা। তো ঐতিহাসিক 6 দফা দাবি প্রণীত হয়েছিল 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলগুলোর একটা সম্মেলনে, এটা মনে রাখবেন। তারপর 80 নম্বর প্রশ্নে কি বলা আছে? বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেন কে? নকশা প্রস্তুত করেন হচ্ছে লুই আইকান, যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আইকান। 81 নম্বরে বলা আছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে? তো সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। সশস্ত্র বাহিনী যেগুলো রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই সবগুলো বাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, এটা মনে রাখবেন। বর্তমানে সশস্ত্র বাহিনী বিভাগটা অবশ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বর্তমানে, এটা মনে রাখবেন, রাষ্ট্রপতি। ওকে। উপজেলা পদ্ধতি চালু হয় কবে? এটা নিয়ে একটু প্রশ্ন আছে, অনেক জায়গায় কনফিউশন আছে। উপজেলা পদ্ধতিটা চালু হয়েছে 1982 সালে, যখন এই অধ্যাদেশটা জারি করা হয়। আর উপজেলা এই পরিষদ, থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয় হলো 83 সালে। পদ্ধতিটা চালু করা হয়েছিল 82-তে, আর কার্যকর যদি বলি, কার্যকর হয়েছিল 83-তে, এটা মনে রাখবেন। অনেক জায়গায় এটা নিয়ে একটু কনফিউশন থাকে। পদ্ধতিটা জারি করা হয়েছিল অধ্যাদেশের মাধ্যমে, এই অধ্যাদেশটা কার্যকরী হয়েছিল 1982 সালে, মানে অধ্যাদেশ 1982 সালে এটা উন্নীত করা হয়, থানা পরিষদ গঠন করা হয়, আর পরবর্তীতে 1983 সালে গিয়ে এটাকে কার্যকর করা হয়, এটা মনে রাখবেন। তারপরে ময়ূর সিংহাসন নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান, প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত সম্রাট শাহজাহান, ইনি মেইনলি ময়ূর সিংহাসনটা নির্মাণ করেন। তারপর 84 নম্বরে বলা আছে জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা কতটি? মানে প্রশ্ন যে পরীক্ষাটা ছিল ওখানে সদস্য দেশের সংখ্যা সঠিকটা দেয়া ছিল না, তো এখানে অপশনগুলোর মধ্যে যেটা সঠিক রয়েছে আমরা সেটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা হচ্ছে 183টা। সর্বশেষ সদস্য দেশ হচ্ছে দক্ষিণ সুদান, 14 জুলাই 2011 সালে সদস্যপদ লাভ করে।
বর্তমানের আইসিসির প্রেসিডেন্টকে, আইসিসির প্রেসিডেন্ট, বর্তমানে আইসিসির কোনো মানে প্রেসিডেন্টের কোনো পদ নাই। হ্যাঁ, প্রেসিডেন্টের কোনো পদ নাই, এটা মনে রাখবেন। এটা তখনকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। লর্ডস কামাল ছিল আইসিসির প্রেসিডেন্ট। এই প্রশ্নটা আর এখন আর আসার সম্ভাবনা নেই। প্রেসিডেন্ট পদটাই বিলুপ্ত করে চেয়ারম্যান পদ করা হয়েছে বর্তমানে। তো যখন যে সালে এটার জন্য পড়বেন তখন আপডেটেড তথ্য জেনে নেবেন যে তখনকার চেয়ারম্যানটা কে। 86 নম্বর বলা আছে পৃথিবীর সবচেয়ে ছোট নদী কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট নদী হচ্ছে এখানকার অপশনের মধ্যে নীলনদ। পৃথিবীর সবচেয়ে ছোট নদী, সরি ছোট নদী বলছি কেন, ছোট নদী হচ্ছে মারে ডার্লিং, অস্ট্রেলিয়া। আচ্ছা যাই হোক, এখানে বলা আছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কি? দীর্ঘ নদী আমার পড়তে ভুল হয়েছে, উত্তরটা সঠিক বলেছিলাম, বলতে ভুল হয়ে গেছে প্রশ্নটা। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী সেটা হচ্ছে নীলনদ, এটা মনে রাখবেন। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী এটা হচ্ছে নীলনদ। ওকে, তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি যে ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন কে? তো ঢাকার বড় কাটরা নির্মাণ করেন হচ্ছে শাহ সুজা, এটা মনে রাখবেন। ঢাকার চকবাজারে অবস্থিত যে অট্টালিকা সেটার নাম হচ্ছে বড় কাটরা। এই বড় কাটরাটা নির্মাণ করে হচ্ছে শাহ সুজা। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র মোহাম্মদ শাহ সুজা এটা সুবাদার নিযুক্ত হওয়ার পরে তার পরিবারের বসবাসের জন্য তিনি বুড়িগঙ্গা নদীর তীরে এই বাড়িটা নির্মাণের নির্দেশ দেন, এটা মনে রাখবেন। 88 নম্বরে বলা আছে মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে? মানুষের শরীরের টোটাল হাড়ের সংখ্যা হচ্ছে 206টা, এটা মনে রাখবেন। তারপরে 89 নম্বরের প্রশ্ন বলা আছে বাংলাদেশের ফৌজদারি ও দেওয়ানি আদালত সমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত? তো ফৌজদারি এবং দেওয়ানি আদালতগুলা এটা বাংলাদেশের বর্তমানে কোনো মন্ত্রণালয়ের অধীনেই এটা ন্যস্ত না, এটা মনে রাখবেন। কোনো মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত না বর্তমানে। তো একসময় কিন্তু আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ছিল, কিন্তু এখন এটা কোনো মন্ত্রণালয়ের অধীনে না, এটা মনে রাখবেন। কোনো মন্ত্রণালয়ের অধীনে না বর্তমানে। তো ডেঙ্গু জ্বরের বাহক কোনটি? এই অপশনগুলোর মধ্যে ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা, এটা মনে রাখবেন। তবে এনোফিলিস যেটা রয়েছে এটা ম্যালেরিয়া মশার বাহক। তারপরে কিউলেক্স এটা হচ্ছে ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে। এই দুইটাই গুরুত্বপূর্ণ, মানে তিনটাই গুরুত্বপূর্ণ, এটা এইভাবে মনে রাখবেন। 91 নম্বরে বলা আছে 91 নম্বরে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস, অবশ্যই স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস অথবা স্বাধীনতা দিবস বলা হয়। এটা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় কত সাল থেকে? 1980 সাল থেকে। 1980 সালে 3 অক্টোবর, মানে 80 সালে ঘোষণা করা হয় স্বাধীনতা দিবস। প্রশ্ন কিন্তু এটা সম্পর্কে আসতে পারে দুইভাবে, যে স্বাধীনতা দিবস কবে মানে কার্যকর করা হয় বা ঘোষণা করা হয় কবে, সেটা হবে 1980 সালে। আর স্বাধীনতা দিবস প্রথম পালন করা হয় সেটা কিন্তু 81 সাল থেকে। কারণ 1980 সালে 3 অক্টোবর এটা 26শে মার্চের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণাই করা হয়। 3 অক্টোবর যেহেতু করা হয়েছে, তার মানে 80 সালে তার পালন হয়নি, পরবর্তীতে 81 সালে এটা পালন করা হয়েছে, এটা মনে রাখবেন। 92 নম্বরে বলা আছে বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সারের কাঁচামাল। উৎপাদিত রাসায়নিক সারের কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এটা মনে রাখবেন, প্রাকৃতিক গ্যাস বা মিথেন। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারুকে? প্রথম বাঙালি সাঁতারু হচ্ছে ব্রজেন দাস, এটা মনে রাখবেন, এর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তিনি মোটামুটি মোট 6 বার 6 বার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন, টোটাল 6 বার ব্রজেন দাস। 94 নম্বরে বলা আছে আগুনের পরশমণি গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে কোনটা? আগুনের পরশমণির মধ্যে এটা কার লেখা, এটা আগে জানতে হবে আপনাকে। আগুনের পরশমণি এটা লিখেছেন কে? হুমায়ুন আহমেদ, তার লেখা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খণ্ডচিত্র এটা তুলে ধরেছেন তিনি। 94 নম্বর প্রশ্নে যাচ্ছি বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থানটি পূরণ কর। তো ঐতিহাসিক যে উক্তিটা ছিল, তো ঐতিহাসিক উক্তির যে সেটা হচ্ছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে মানে মুক্ত করবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটারও কথা বলা আছে, মুক্ত করবে ইনশাল্লাহ। তাই এটা আমরা জানি ঐতিহাসিক উক্তি। 96 নম্বরে বলা আছে বরফ গলা নদী উপন্যাসটি রচয়িতাকে? বরফ গলা নদী উপন্যাসটি রচয়িতা হচ্ছে জহির রায়হান। এই প্রশ্নটাও আমরা আগে সলভ করেছি, আবার এসেছে, এটা গুরুত্বপূর্ণ। জহির রায়হানের প্রত্যেকটা সাহিত্যকর্মই গুরুত্বপূর্ণ, আপনাকে পড়তেই হবে তার সম্পর্কে ভালো করে। 97 নম্বরে বলা আছে মানবদেহে পানির পরিমাণ কত? মানবদেহে পানির পরিমাণ হচ্ছে 70%, 60 থেকে 70% মোটামুটি মানবদেহে পানির পরিমাণ রেঞ্জ থাকে। আর পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক অবস্থায় প্রতিদিন কয় লিটার পানি খেতে হয়?
2 থেকে 3 লিটার পানি খেতে হয়। তারপর 98 নম্বরে বলা আছে ইতিহাসের নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার। ম্যাগসেসের যে 2012 সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছিলেন কে? 2012 সালে হয়েছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান। তার নাম হচ্ছে সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি ওই সময়টাতে বেলার প্রধান নির্বাহী ছিলেন। বাংলাদেশের বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার তিনি প্রধান নির্বাহী ছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান। এটা গুরুত্বপূর্ণ ছিল তখনকার জন্য। 13 সালে যেহেতু এই পরীক্ষাটা হয়েছিল, তাহলে 12 সালে এটা তিনি পেয়েছিলেন, এই জন্য গুরুত্বপূর্ণ। নতুন করে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা নাই। 99 নম্বর প্রশ্নে বলা আছে মহাকাব্য শাহনামার রচয়িতা কে? মহাকাব্য শাহনামার রচয়িতা হচ্ছে ফেরদৌসী, এটা মনে রাখবেন। মহাকাব্য শাহনামার রচয়িতা ইরানের বিখ্যাত মহাকাব্য শাহনামা, এটা মনে রাখবেন। 100 নম্বর প্রশ্নে লাস্ট প্রশ্নে আমরা চলে এসেছি। সুনামির সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে অনেক গভীর ভূকম্পনের ফলে। সমুদ্রের তলদেশে যদি খুবই ভূমিকম্প হয় তখনই সুনামিটা তৈরি হয়, এটা মনে রাখবেন। তো আমরা 100টা প্রশ্ন অলরেডি শেষ করে ফেললাম। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন। মোট কথা এই ভিডিওটা দেখলে আপনাদের জন্য কাজে লাগবে, যে পড়ার যে বিরক্তি এটা আর থাকবে না। ভিডিওটা শুনলে পড়ার চেয়ে দেখা যায় যে শুনলে অনেক বেশি মনে থাকে। এখানে কিন্তু দুইটা জিনিসই হচ্ছে, শোনা হচ্ছে, সাথে অপশনগুলোর থেকে আপনি উত্তরগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে জব সলিউশন প্রোগ্রামটা এটা কার্যকর রাখবো, চলতেই থাকবে। একসময় দেখবেন যে পুরো জব সলিউশনের সবগুলো প্রশ্নই আমাদের ভিডিও আকারে আপনারা পেয়ে যাবেন। তো এটা একটা দীর্ঘদিনের একটা কোর্স, দীর্ঘদিনের একটা প্রোগ্রাম, এটা চলছে। আর আমরা বর্তমানে জব সলিউশন পরীক্ষাগুলো নিচ্ছি এবং সবসময় এটা নিব। আর বিসিএস ব্যাংক রিলেটেড যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমাদের পেজে যোগাযোগ করতে পারেন সবসময়। আর এরকম ভিডিও যদি পেতে চান, আমরা যেহেতু একটা ভিডিওটা করতে আমাদের অনেক পরিমাণ কষ্ট যায়, আপনাদের কাছে অনুরোধ থাকবেন ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, নিজের প্রোফাইলে রাখবেন, বন্ধু বান্ধবদের জানাবেন, যাতে অনেক মানুষ এখান থেকে উপকার পায়। আর ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সেখান থেকে বেল বাটনটা অন করে রাখবেন, যে পরবর্তী ভিডিও যেন আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমরা আরও কিছু প্রোগ্রাম ভিডিও নিয়ে আমরা হাজির হব, যেমন চাকরি পরীক্ষার ডেইলি আপডেট আমরা দিতে চেষ্টা করব, যে বিভিন্ন পরীক্ষার চাকরি পরীক্ষার সার্কুলার নিয়েও আমরা একটা ভিডিও করব। সেটা প্রতিদিন নতুন নতুন সার্কুলার যখন হবে তখন আমরা সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত পড়াশোনা করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।